দুপুরের বাংলাদেশে আমন্ত্রণ আপনাদের সবাইকে। শিরোনাম জানাতে শুরু। ফ্যাসিবাদ বিরোধী ও সমমনা দলগুলোর সাথে জোট গঠনের ইঙ্গিত জামায়াতে ইসলামীর, ডিসেম্বরের মধ্যে নির্বাচনের পক্ষে নয় দলটি। আমরা একটা শর্ত দিয়েছি, সেটা হলো নির্বাচনটা যেন অবাধ এবং নিরপেক্ষ হয়। নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনটা হওয়াটাকে গুরুত্বপূর্ণ মনে করি, তা না হলে এখানে পেশি শক্তি কালো টাকার খেলা চলবে। অর্থ পাচার মামলায় তারেক রহমানের সাজা বাতিল, রাজনৈতিক প্রতিহিংসার কারণে দুদকের আপিলের দণ্ড হয়েছিল বললেন আইনজীবী। ক্রেডিট কার্ডের মাধ্যমে টাকা খরচ করলে যে মানি লন্ডারিং হবে, দ্যাট ইজ অ্যান আনহার্ড অফ প্রপোজিশন ইন দ্য লিগাল এরিনা। পুঙ্খানুপুঙ্খানু বিচার করে এই মামলায় জনাব তারেক রহমান ও গিয়াসউদ্দিন আল মামুনকে এই মামলার দায় হতে অব্যাহতি দিয়েছেন। ফরমাইশি রায়ের সংস্কৃতি আর ফিরিয়ে আনা যাবে না, রংপুরে অ্যাটর্নি জেনারেল ট্রাইব্যুনালের বিচারের ন্যায় বিচার নিশ্চিত করা হবে বললেন প্রসিকিউটর। ছয় ঘন্টার ব্যবধানে রাজধানীর দুই বস্তিতে আগুন, গভীর রাতে গাবতলীতে পুরল শতাধিক ঘর, ভাসান থেকে ছাই হয়ে গেল ৩৫টি ঘর। ঈদে নৌপথে ভাড়া নির্ধারণে বিআইডব্লিউটি এর সাথে আলোচনায় বসবে সরকার, জানালেন উপদেষ্টা। সিদ্ধান্ত না মানলে বাতিল করা হবে রুট পারমিট। 0 পয়েন্ট থেকে সদরঘাট এই রাস্তা উন্মুক্ত রাখতে হবে। চক্র বাস, 3টা বাস একসাথে দাঁড়িয়ে বন্ধ করতে পারবে না। 3 দশকের মধ্যে হামাসের সাথে যোগাযোগে যুক্তরাষ্ট্রের হুমকি, ট্রাম্প বললেন জিম্মি মুক্তি না দিলে পরিণাম হবে ভয়াবহ। শিরোনামগুলো দেখছিলেন দর্শক। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরের বাংলাদেশে আপনাদের সঙ্গে থাকছি আমি জান্নাতুল কলি। নির্বাচনী ঐক্যের পরিবেশ তৈরি হলে ফ্যাসিবাদ বিরোধী দলগুলোর সঙ্গে আসছে সংসদ নির্বাচনে জোট করতে রাজি আছে জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল জানালেন আপাতত তারা ৩০০ আসনে একক প্রার্থী তালিকা চূড়ান্ত করে এগোচ্ছেন। একই সাথে তিনি বলেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন করার দাবির পক্ষে নয় জামায়াত, প্রয়োজনীয় সময় দিতে চায় সরকারকে, আর সেই সাথে সংসদের আগে স্থানীয় নির্বাচন চায় দলটি। শামীম রেজা রিপোর্ট। প্রয়োজনীয় কিছু সংস্কার করে ডিসেম্বরের মধ্যেই সংসদ নির্বাচন করার দাবি বিএনপির। নির্বাচনের সময়সীমা নিয়ে বিএনপির সঙ্গে একমত নয় জামাত। তারা মনে করে সুষ্ঠু ও গ্রহণযোগ্য ভোটের স্বার্থে সময় দেয়া দরকার অন্তর্বর্তী সরকারকে। আমরা মাস, দিন, ক্ষণ, বছর কিন্তু আমাদের কোনো বক্তব্যে আমরা নির্দিষ্ট করে দিইনি। আমরা একটা শর্ত দিয়েছি, সেটা হলো নির্বাচনটা যেন অবাধ এবং নিরপেক্ষ হয়। নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনটা হওয়াটাকে গুরুত্বপূর্ণ মনে করি, তা না হলে এখানে পেশি শক্তি কালো টাকার খেলা চলবে, দলীয় প্রভাব এর উপরে এসে কর্তৃত্ব বজায় রাখবে। জামাতের সেক্রেটারি জেনারেল বলছেন দ্রুত নির্বাচন না চাইলেও প্রস্তুতিতে পিছিয়ে নেই তাদের দল। এক সময় বিএনপির নেতৃত্বাধীন জোটের শরিক থাকলেও এখনকার ভাবনা একক। এরই মধ্যে ঘোষণা শুরু হয়েছে প্রার্থীদের প্রাথমিক তালিকা। জামাত সবসময় একটা নির্বাচনমুখী দল। ৩০০ আসনে নির্বাচনের জন্য আমরা আমাদের মাঠ এবং প্রার্থী প্রস্তুত করার কাজে আমরা মাঠে লেগে আছি। তো এখন যে ঘোষণাগুলো আপনারা শুনছেন গণমাধ্যমে, এটা হচ্ছে লোকাল পর্যায়ে যে বাছাই প্রক্রিয়াটা যে চলছে, সেই জায়গাগুলোতে প্রাইমারি যেগুলোকে আমরা মোটামুটি প্রাইমারিভাবে ওনারা চূড়ান্ত করে দিচ্ছেন, ওইটা গণমাধ্যমে চলে যাচ্ছে। কিন্তু আলটিমেটলি অফিসিয়ালি সেন্ট্রাল একটা ডিক্লারেশন হবে। নির্বাচন এগিয়ে আসার সাথে সাথে জামাতের কৌশলে আসতে পারে পরিবর্তন। মিয়া গোলাম পরোয়ার বলছেন আগের শরিক বিএনপির পথে না তাকালেও জোট হতে পারে ইসলামী দল ও জাতীয় নাগরিক পার্টির সাথে। ফ্যাসিবাদ বিরোধী দলগুলোর মধ্যে নির্বাচনী ঐক্যের যে কোনো পরিবেশ তৈরি হলে জামাত ইসলামী ঐক্যে যেতে রাজি আছে। ইসলামী দলগুলোর সাথে হোক, রাজনৈতিক দলগুলোর সাথে হোক, ফ্যাসিবাদী চেতনার বিরুদ্ধে গণতন্ত্রের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ নির্বাচনে জোট গঠনে হোক, 2 দল, 5 দল, 10 দল, যে কোনো ঐক্যের মধ্য দিয়ে একটা জাতীয় ঐক্যের চেতনা ধরে রাখার ব্যাপারে জামাত ইসলামী আগের থেকেই বলেছে। আমরা এখনও সেই অবস্থানের উপরে অটুট আছি। নির্বাচনের তফসিল ঘোষণার আগে জোটের বিষয়গুলো খোলাসা হবে বলে ধারণা দিয়েছেন জামাতের শীর্ষ নেতারা। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা।
অর্থ পাচারের অভিযোগে করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনকে খালাস দিয়েছেন আপিল বিভাগ। বিচারিক আদালত ও হাইকোর্টের দেয়া 7 বছরের কারাদণ্ডাদেশ বাতিল করে এই রায় দিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ। তারেক রহমানের আইনজীবী বলেন, এই মামলায় আইনগত কোনো ভিত্তি নেই, যথাযথ আইন অনুসরণ করে মামলা দায়ের করা হয়নি। নিম্ন আদালতে তারেক রহমানকে খালাস দেওয়া হলেও সরকারের ওপর মহলের আদেশে হাইকোর্টে সাজা দেওয়া হয় বলে জানান তার আইনজীবীরা। তারেক রহমানকে খালাস দেয়ায় সে সময় নিম্ন আদালতের বিচারককে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য করা হয়েছিল বলে জানান আইনজীবীরা। আদালতে তারেক রহমান ও গিয়াসউদ্দিন আল মামুনের পক্ষে ছিলেন মোহাম্মদ জাকির হোসেন ও এস.এম. শাহজাহান, আর দুর্নীতি দমন কমিশনের পক্ষে ছিলেন আইনজীবী মোহাম্মদ আসিফ হাসান। দেশের বিচার ব্যবস্থা ভেঙে পড়ে এবং দেশকে একটা করদ রাজ্য পরিণত করে খুনি হাসিনা ফ্যাসিস্ট সরকারের মধ্য দিয়ে দেশ স্বৈরাচারপতিত হয় এবং তারই লক্ষ্যকে সামনে রেখে দেশে আইনের শাসন নষ্ট হয়, দেশ রসাতলে যায় এবং সমস্ত সব প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়। অ্যাপিলেট ডিভিশনের পূর্ণাঙ্গ বেঞ্চ পুঙ্খানুপুঙ্খানু বিচার করে এই মামলায় জনাব তারেক রহমান ও গিয়াসউদ্দিন আল মামুনকে এই মামলার দায় হতে অব্যাহতি দিয়েছেন। এই আপিলে আজকে যেটা রায় হলো, এটা মেনলি বেসিসটা হচ্ছে যে লিগ্যাল ফর্মালিটিস যেগুলো আছে, প্রসিডিউরাল ল, এইগুলো সঠিকভাবে ফলো করা হয়নি। টোটাল কেসে তারেক রহমানের বিরুদ্ধে লন্ডারিংয়ের কিছু নাই। বিশিষ্ট ব্যক্তিদের নিরাপত্তা পদক্রমে নিয়ে 2 মার্চের সার্কুলার স্থগিত করেছেন হাইকোর্ট। একই সঙ্গে এই সার্কুলারের ব্যাখ্যা দিতে সিনিয়র স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনিকে 18 মার্চ তলব করেছেন হাইকোর্ট। দুপুরে বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদুর রজিবের বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে এই আদেশ দেন। এই সময় বিচারকরা বলেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসে সুপ্রিম কোর্ট থেকে, অথচ এই সুপ্রিম কোর্টকে হেয় করা হয় সবসময়। ক্ষোভ প্রকাশ করে বলেন, স্বরাষ্ট্র সচিবের সাথে একই নিরাপত্তা প্রটোকল পাবেন প্রধান বিচারপতি। 2 মার্চ বিশিষ্ট ব্যক্তিদের নিরাপত্তার বিষয়ক প্রজ্ঞাপন জারি করে সরকার। সেখানে হাইকোর্টের বিচারপতিদের সুপারিশের পুলিশের মহাপরিদর্শককে সমমানে রাখা হয়েছে। আর শুনানিতে আইনজীবী শিশির মনির বলেন, আপিল বিভাগে ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স রায় আছে, সেখানে নির্ধারণ করা আছে যে বিশিষ্ট ব্যক্তিদের ক্রম পদমর্যাদা, আর এই প্রজ্ঞাপন বিচার বিভাগের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেছেন। শুনানি শেষে 3 মাসের জন্য প্রজ্ঞাপন স্থগিত করে দেন হাইকোর্ট। কেন এই মেমোটাকে অবৈধ এবং অসাংবিধানিক ডিক্লেয়ার করা হবে না? দ্বিতীয়ত বলছেন 3 মাসের জন্য এই যে মেমো জারি করেছেন তা স্থগিত করে দিয়েছেন। আর তৃতীয়ত সিনিয়র সচিব জনাব নাসিমুল গনি আগামী 18/3/2025 তারিখে অত্র আদালতে সশরীরে হাজির হয়ে তার এই কন্ডাক্ট এবং কি কারণে এই পত্র তিনি জারি করেছেন তার আচরণ ব্যাখ্যা করার জন্য নির্দেশনা দিয়েছেন। গত 16 বছর মোমবাতি জ্বালিয়ে নৈরাজ্যবাদী সরকারকে প্রতিষ্ঠিত করতে রায় দিয়েছেন বিচারকরা। রংপুরে এমনটা বলেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। দুপুরে রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ে দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার এবং পরিবেশের উপর গুরুত্বসহ আইন প্রয়োগ বিষয়ক কর্মশালায় অংশ নেন তিনি। এ সময় অ্যাটর্নি জেনারেল বলেন, বিগত সরকারের সময় বিচার ব্যবস্থার স্বাধীনতার নামে দলীয় এজেন্ট বিচারক নিয়োগ দিয়ে ফরমায়েশি রায় দেওয়া হয়েছে, আর এই সংস্কৃতিতে বাংলাদেশকে আর ফিরিয়ে নেওয়া যাবে না। কর্মশালায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, বিগত সময়ে বাংলাদেশকে অন্ধকারে নিয়ে যাওয়া হয়েছিল, আয়নাঘরের সংস্কৃতিতে আর বাংলাদেশ যাবে না। কর্মশালায় আরও বক্তব্য দেন পুলিশের মহাপরিদর্শক বাহরুল আলম। এছাড়া ভার্চুয়ালি যুক্ত হয়ে বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বক্তব্য রাখার কথা রয়েছে। অনেক পুলিশ অতি উৎসাহী হয়ে মানুষের উপর অত্যাচার করেছে, অনেকে বাধ্য হয়ে করেছে, অনেকে অবস্থার চাপে পড়ে করেছে। যে যেভাবেই করে থাকুক না কেন, অবশ্যই অপরাধীর বিচার হবে। অতি উৎসাহী হয়ে শুধুমাত্র শেখ হাসিনা বা ঊর্ধ্বতনদের নেক নজরে পড়ার জন্য যারা এই হত্যাকাণ্ডের সাথে সরাসরি সম্পৃক্ত ছিল, সেই সমস্ত সকল রাঘব বোয়ালকে আমরা ধরব। আমরা সেই সার্বভৌম ক্ষমতা প্রয়োগকারীদেরকে দেখেছি রাতের বেলায় মোমবাতি জ্বালিয়ে পলিটিক্যাল পারসিকিউশনের শিকার রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য নৈরাজ্যবাদী সরকারকে দীর্ঘমেয়াদী জীবন দেওয়ার জন্য বিচার করে সাজা দিয়েছেন।
রাজধানীর ভাসানটেক এলাকার বিআরপি বস্তিতে আগুনে ৩৫টির মতো ঘর পুড়েছে। আগুন লাগার কারণ জানা যায়নি এখনো। বৃহস্পতিবার বেলা ১১:৫৫ আগুন লাগার তথ্য পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে ৫টি ইউনিট ঘটনাস্থলে যায়। ফায়ার সার্ভিসের আধ ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা যায়নি। এছাড়া অগ্নিকাণ্ডের ফলে হতাহতের কোনো খবরও পাওয়া যায়নি। বস্তিতে মোট শতাধিক ঘর ছিল। এই আগুনে ৩৫টি বসতঘর পুড়ে গেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। কেউ কোনো আসবাব বা প্রয়োজনীয় জিনিসপত্র সরাতে পারেনি পুড়ে যাওয়া ঘর থেকে। সব হারিয়ে নিঃস্ব হওয়া বস্তিবাসীর আহাজারি যেন থামছেই না। ৩০,০০০ টাকা রাখছিলাম আমি অটো রিক্সা কেনার লাগিয়া, ৩০,০০০ টাকাও গেল, আমার ঘরও গেল রে। সবকিছু পুড়ে শেষ হয়ে গেছে, আর কিচ্ছুই নাই। টাকা পয়সা যা ছিল সম্পদ সব পুড়ে গেছে ভাই, আর কিচ্ছু নাই ভাই। কিস্তিতে টাকা উঠায় রেন্ট করে দোকান আছে স্যার, দোকানে নতুন দোকান না স্যার। 5টা ইউনিট আমরা যোগ দিই এবং দ্রুত চারিদিক থেকে ফায়ারটাকে আমরা ঘিরে ফেলি আর কি। এর পরিপ্রেক্ষিতে ফায়ারটা স্প্রেড করতে পারে নাই, দ্রুত আগুনটা নির্বাপন করতে সক্ষম হয়েছি। আগুনে পুড়ে গেছে রাজধানীর গাবতলী এলাকার মোল্লা বস্তির শতাধিক ঘর। দিবাগত রাত ৩টার দিকে লাগা আগুনে ফায়ার সার্ভিসের চেষ্টায় ১.৫ ঘণ্টায় নিয়ন্ত্রণে আসে। তবে আগুনের সূত্রপাত আর ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিস জানাতে পারেনি। আগুন লাগার মিনিট ৫-এর মধ্যেই ছড়িয়ে পড়ে পুরো বস্তি এলাকায়। লেলিহান শিখা দেখা যায় বহু দূর থেকেও। মূল সড়কের পাশে হওয়ায় দ্রুতই নির্বাপনের কাজ শুরু করে ফায়ার সার্ভিস। কিন্তু প্রচণ্ড ধোঁয়া আর বাতাসে নাকাল অবস্থা ফায়ার সার্ভিস সদস্যদের। প্রত্যক্ষদর্শীরা জানান, বস্তির মাঝ বরাবর থেকেই সূত্রপাত আগুনের। বাসায় যাই কেবল বইছি শুইছি, আর আমার বাড়িতে কইতেছে কি যে কাকা আগুন লাগছে। আগুন লাগছে ওই জায়গা, ওই যে ঘর না যায় ডার, ওই ঘরে ওই জায়গা লাগছে। দেখতে মনে করেন পুড়ে গেল, দেখতে এখানে আনুমানিক আগুন লাগছে হইলো ৩টার দিকে, এরকম ২:৩০-৩টার দিকে বিকট ভাবে ধরে গেছে। একদিকে ফায়ার সার্ভিস চেষ্টা করছে আগুন নিয়ন্ত্রণের, অন্যদিকে উৎসুক জনতা ঠেকিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ নির্বিঘ্ন করার চেষ্টা করছে সেনাবাহিনী। বস্তিতে বসতঘর ছাড়াও গাড়ির গ্যারেজ, বিভিন্ন যন্ত্রাংশের দোকানও ছিল বলে জানান স্থানীয়রা। আর এই কারণেই আগুন দ্রুত ছড়িয়ে যায় বলেও ধারণা করা হচ্ছে। এখানে অনেক কিছু আছে, গাড়ির আছে, মাল সামান আছে, সিটের কাগজ খবর, ভ্যাকসিন, ক্যাবিনে এগুলো আছে, টায়ার, বিভিন্ন মাদনের গোডাউন আছে। আমাদের এই দোকানটায় মানে অনেক মালই ছিল, বেশ কিছু মাল বের করছি, কিছু মাল মানে বের করতে পারি না। প্লাস্টিক ছিল, প্লাস্টিক থাকার কারণে আর কি মানে আগুনটা এখন নিভে যাওয়ার পরেও ধোঁয়া আর আগুন এখন আরো বাড়ছে। ফায়ার সার্ভিস জানায়, অন্যান্য বস্তির মতো মোল্লা বস্তিও ছিল ফায়ার সার্ভিসের ঝুঁকিপূর্ণের তালিকায়। বসত ঘরের পাশাপাশি 2টি গণপরিবহনও পুড়ে গেছে এই আগুনে। বস্তি ঘর ছিল, মানুষজন বসবাস করতো। এরপরে সাইডে এখানে বাস স্ট্যান্ড গাবতলী, আপনারা দেখতে পেয়েছেন যে আপনাদের পাশেই যে বাস আছে, একটা বাস, 2টা বাস রুজিনা পরিবহনের 2টা বাসও পুড়ে গেছে। এবং এগুলার পাশে ছোট ছোট দোকান ছিল, মোটর পার্টস বা গাড়ি ঠিক করে এই জাতীয়, বা ভিতরে বাসের ভিতরে ডেকোরেশন করে এই জাতীয় কিছু দোকান ছিল। আমরা অগ্নি নির্বাপন শেষে আমরা যখন অনুসন্ধান করব তখন বলতে পারবো যে অ্যাকচুয়াল কয়টা ঘর পুড়ে গেছে। পুরোপুরি নির্বাপনের পর ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে বলে জানান ফায়ার সার্ভিস কর্মকর্তারা। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। ঈদে নৌপথে যাত্রীবাহী লঞ্চ বাদে কোনো স্পিডবোট, বাল্কহেড চলবে না বলে 15 রোজা থেকে ঈদকে ঘিরে নৌপথে চলাচলের জন্য মন্ত্রণালয় নির্দেশিত কার্যক্রম শুরু হবে। সরকার নির্দেশিত সিদ্ধান্ত না মানলে লঞ্চের রুট পারমিট বাতিল করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন নৌ উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। দুপুরে ঈদ উল ফিতর উপলক্ষে নৌপথে সুষ্ঠু, সুশৃঙ্খল ও নিরাপদ নৌ চলাচল এবং নিরাপত্তা নিশ্চিতকরণীয় নির্ধারক বিষয়ক সভা শেষে এসব কথা জানান তিনি। বলেন, যাত্রী স্বল্পতার কারণে বিভিন্ন রুটে এখন লঞ্চের ভাড়া কম, কিন্তু নির্ধারিত ভাড়া কি হবে বিআইডব্লিউটি এর সাথে আলোচনা করে তা চূড়ান্ত করবেন মালিকরা। সরকার নির্দেশিত সিদ্ধান্ত না মানলে লঞ্চের রুট পারমিট বাতিল করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন সাখাওয়াত হোসেন। জানান, নৌপথে যাত্রী চলাচলের জন্য 0 পয়েন্ট থেকে সদরঘাটের রাস্তা উন্মুক্ত রাখতে হবে। লঞ্চের কোনো সিরিয়াল ব্রেক বা বাড়তি ভাড়া এবং অতিরিক্ত যাত্রী বহন করা যাবে না। এই রাস্তা উন্মুক্ত রাখতে হবে। যত্রতত্র বাস, 3টা বাস একসাথে দাঁড়িয়ে বন্ধ করতে পারবে না। এই 15 তারিখ থেকে নির্ধারিত ভাড়া হবে, ওটা ওনারা আজকের থেকে বা কালকের থেকে টাঙিয়ে রাখবেন, যাতে যাত্রীরা দেখতে পারে যে এখন ওনারা কি পয়সায় যাচ্ছেন, নির্ধারিত ভাড়াটা কি। নির্ধারিত ভাড়ার বাইরে ওনারা ভাড়া নেবেন না।
রাজনৈতিক দলগুলোকে তথ্য অধিকার আইনের অধীনে আনার প্রস্তাব দিয়েছেন সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার। দুপুরে রাজধানীর মাইডাস সেন্টারে তথ্য অধিকার ফোরামের সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। বলেন, রাজনৈতিক দলগুলোর জবাবদিহিতা নিশ্চিত না হলে অতীতে যা ঘটেছে ভবিষ্যতে তাই ঘটবে। আর সেখানে টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, 6 মাস ধরে দেশে তথ্য কমিশন নেই, এটা বিশ্বের মাঝে বিরল এবং দেশের জন্য বিব্রতকর। এর দায় অন্তর্বর্তীকালীন সরকারকেই নিতে হবে। রাজনৈতিক দল যদি স্বচ্ছ জবাবদিহি না হয় তাহলে কিন্তু অতীতে যা করতেছে তাদের পুনরাবৃত্তি করতে পারে। যেসব তথ্য নির্বাচন কমিশনে থাকে সেই সব তথ্যই কিন্তু পাবলিক ইনফরমেশন, তারা দিতে বাধ্য। কমিশন যে নেই এটা সরকারের অজানা নয়। যেমন ভাবে দুর্নীতি দমন কমিশন বা নির্বাচন কমিশন গঠিত হয়েছে, কেন তথ্য কমিশন গঠিত হলো না বিদ্যমান আইন অনুযায়ী সেই প্রশ্নের জবাব সরকারকে দিতে হবে। সকল সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে ঠিকাদার প্রথা বাতিল করা সহ বিভিন্ন দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ ও ঐক্য পরিষদ। সকালে রাজধানীর বিজয়নগরে শ্রমভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। এ সময় আন্দোলনকারীরা বলেন, অবিলম্বে দৈনিক মজুরি ভিত্তিক এবং স্ব প্রকল্পে কর্মরতদের আয়ত্তীকরণ করতে হবে, বিনা কারণে চাকরিচ্যুতদের পুনর্বহাল এবং বকেয়া বেতন দ্রুততম সময়ের মধ্যে পরিশোধের ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। আর কর্মজীবী নারীদের জন্য আন্তর্জাতিক আইন অনুযায়ী 6 মাসের মাতৃত্বকালীন ছুটি নিশ্চিতের দাবি করেন আন্দোলনরতরা। ওভারটাইম দেওয়া হয় না, তারা 5টা বাজে অফিস ছেড়ে চলে যায়, কিন্তু আউটসোর্সিং রাত্রের 10টা 11টা পর্যন্ত ডিউটি করে। সব সময় আমাদেরকে ধমকির উপরে রাখে, আমাদের মানে কোনো নাই, স্থায়ী নাই, আমাদের যে কোনো মুহূর্তে আমাদেরকে বের করে দিবে, আমাদের কোনো ভরসা নেই। ঠিকাদার প্রথা বিলুপ্ত করে আমাদেরকে স্ব প্রতিষ্ঠানের অন্তর্ভুক্ত করা, এই মাঝখানে যে মধ্যস্বত্ব ভোগী যার কোনো প্রয়োজন নেই, এই ব্যক্তির কারণে আমাদের চাকরির কোনো নিশ্চয়তা থাকে না। দীর্ঘ 12 বছরেও নারায়ণগঞ্জের মেধাবী শিক্ষার্থী তানভীর মোহাম্মদ ত্বকি হত্যার তদন্ত শেষ করতে পারেনি র্যাব। 5 আগস্ট পট পরিবর্তনের পর তদন্তকারী সংস্থা নড়েচড়ে বসায় আশার আলো দেখছে পরিবার। প্রত্যাশার নির্দেশদাতা সহ হত্যাকারীরা বিচারের আওতায় আসবে। 2013 সালের 6 মার্চ বিকেলে নারায়ণগঞ্জ শহরের কালীরবাজারের বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয় মেধাবী শিক্ষার্থী তানভীর মোহাম্মদ ত্বকি। এ লেভেল পরীক্ষায় ফিজিক্সে 300-র মধ্যে 297 নম্বর পেয়ে তাক লাগিয়ে দেয়া ত্বকির মরদেহ 2 দিন পর শীতলক্ষ্যা নদীর কুমুদুনি খাল থেকে উদ্ধার করে পুলিশ। শুরু থেকেই হত্যার জন্য নারায়ণগঞ্জের প্রভাবশালী ওসমান পরিবারকে দায়ী করে আসছেন ত্বকির বাবা, নাগরিক ও সাংস্কৃতিক আন্দোলনের সংগঠক রফিউর রাব্বি। সিটি নির্বাচনে শামীম ওসমানের প্রতিদ্বন্দ্বী ডাক্তার সেলিনা হায়াত আইভির পক্ষে কাজ করায় রাব্বির ওপর ক্ষিপ্ত হয় ওসমান পরিবার। এক যুগেও আলোচিত এই হত্যাকাণ্ডের বিচার তো দূরের কথা, এখনও অভিযোগপত্রই জমা দিতে পারেনি তদন্তকারী সংস্থা র্যাব। মামলার পর গ্রেফতার 2 জনের স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতে আলামত উদ্ধার হয়। 2014 সালে হত্যা রহস্য উদ্ঘাটনের দাবি করে র্যাব, জানায় খসড়া তদন্ত প্রতিবেদন তৈরির কথা। শামীম ওসমানের ভাতিজা আজমেরি ওসমান সহ 11 জনের সম্পৃক্ততার কথা উল্লেখ করে র্যাবের খসড়া তদন্ত প্রতিবেদনের খবরও আসে গণমাধ্যমে। তবে অভিযোগপত্র আর জমা পড়েনি। আওয়ামী লীগ সরকারের পতনের পর এই মামলায় 6 জনকে গ্রেফতার করা হয়েছে। পরিবারের প্রত্যাশা দ্রুত সময়ে জমা হবে ত্রুটিমুক্ত চার্জশিট। আজমেরি পুলিশ প্রহরায় বীরদর্পে নারায়ণগঞ্জ শহরে ঘুরে বেরিয়েছে, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা তো পরের কথা, তাকে গ্রেপ্তার পর্যন্ত করে নাই। তো এইটি শেখ হাসিনার শাসনামলে হয়েছে। হত্যাকাণ্ডের সাথে যারা যারা জড়িত সংশ্লিষ্ট, শামীম ওসমান, তার ছেলে অয়ন ওসমান সহ তার ক্যাডার বাহিনী যারা যারা জড়িত, সকলেই যাতে যুক্ত হয়ে একটি নির্ভুল অভিযোগপত্র আদালতে পেশ করা হয়। আশা করি এখন এই সরকার থাকতে থাকতেই এই হত্যার বিচার কার্যকর হয়ে যাবে। ত্বকি হত্যার বিচারের দাবিতে শুরু থেকেই সোচ্চার নারায়ণগঞ্জের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা। জুলাই অভ্যুত্থানের পর র্যাব তৎপর হয়ে 6 জনকে গ্রেফতার করলেও চার্জশিট না দেয়ায় হতাশ তারা। কিছু তৎপরতাও আমরা দেখেছি, কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে, কিন্তু এখন এসে দেখি যে এটা যেই তিমিরে সেই তিমিরে। আমার যেটা মনে হচ্ছে সরকার অন্যান্য কাজগুলো গোছাতে যেয়ে তার আইন শৃঙ্খলা পরিস্থিতির একটি চরম দুরবস্থা চলছে, সেটাকে কাটিয়ে উঠতে না পারার কারণে এই সম্ভবত বিচারটিকে কিছুটা হলো বিলম্বিত করছে। তদন্তকারী সংস্থা র্যাব বলছে অতি সত্বর তদন্ত শেষ করে অভিযোগপত্র জমা দেওয়ার প্রচেষ্টা চলছে।
বাদী আছেন তার সাথে আমাদের সার্বক্ষণিক তিনিও আমাদের সহায়তা করেছেন। গত সপ্তাহে তিনি আমাদের এখানে এসেছেন। সো এটা একটা আমরা গুরুত্ব সহকারে তদন্তটা কার্যক্রম পরিচালনা করছি। তদন্ত শেষ হলেই আমরা চার্জশিটটা দিয়ে দিব। ত্বকীর মরদেহ উদ্ধারের পর নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মামলা করেন বাবা রফিউর রাব্বি। পরে তদন্তের দায়িত্ব পায় র্যাব 11। জাহিদ হাসান, যমুনা নিউজ। ভোজ্য তেলের সিন্ডিকেট নিয়ে গতকাল অসন্তোষ প্রকাশ করেছেন চট্টগ্রামের ডিসি। আজকের খবর জানবো আমরা সহকর্মী মামুন রশিদ অভির কাছ থেকে। অভি, একটু জানাবেন বাজারে আজকে সয়াবিন তেলের সরবরাহ ঠিক আছে কিনা, আর ক্রেতা বিক্রেতারা পুরো বিষয়টি নিয়ে কি বলছেন সে বিষয়ে তথ্য থাকলেও জানাবেন। কলি, তেল নিয়ে গত কয়েক সপ্তাহ ধরে চট্টগ্রামে যে নৈরাজ্য চলছিল সেটি কিছুটা লাঘব হয়েছে এবং আমরা সকাল থেকে আসলে বিভিন্ন বাজারগুলোতে ঘুরছি এবং দেখছি সেখানে নির্ধারিত যে দাম নির্ধারণ করে দেওয়া হয়েছে সয়াবিন তেল, সেটি খোলা লিটার প্রতি 160 টাকা করে বিক্রি করার কথা রয়েছে এবং সেটি কিন্তু অধিকাংশ দোকানগুলোতে আমরা একেবারেই এসে দেখেছি তারা 160 টাকা দরেই বিক্রি করছেন এবং ক্রেতাদের মধ্যে বিক্রেতারা যারা বলছিলেন যে নির্ধারণ করে যে দামটি করে দেওয়া হয়েছে সেই অনুযায়ী কিন্তু তারা বিক্রি করছেন এবং যারা ভোক্তা যারা রয়েছেন তারা একটু সন্তুষ্ট জানিয়েছেন, বলছিলেন যে এইভাবে আসলে কঠোর হাতে দমন না করলে বিভিন্ন যে সমস্ত ব্যবসায়ীরা রয়েছেন তারা তাদের মতো করে সিন্ডিকেট তৈরি করে বাজারটাকে অস্থির করার জন্য যে পায়তারা করছিলেন একেবারে রমজানের আগ থেকেই, সেটি কিছুটা তারা স্বস্তি প্রকাশ করছেন। বলছিলেন যে এখন একেবারেই কিছুটা দাম কমেছে, তবে যখন রমজান আসে সেই রমজানের উপলক্ষে কিন্তু তারা বিভিন্ন নিত্যপণ্যকে কেন্দ্র করে এবং বিশেষ করে এই তেলের ব্যবহার কিন্তু রমজান মাসে আপনি জানেন অনেক বেশি হয়ে থাকে। বিভিন্ন ইফতার আইটেম তৈরি করার ক্ষেত্রে এই তেলের অনেক বেশি চাহিদা থাকে, ফলে এই জিনিসটাকে কেন্দ্র করে কিন্তু ব্যবসায়ীরা একেবারে সিন্ডিকেট করে মজুত করে রাখা হয়েছে। বিভিন্ন যে সমস্ত কোম্পানিগুলো রয়েছে, ডিলারগুলো রয়েছে, তাদের সাথে আসলে বৈঠক করেছেন জেলা প্রশাসন, সিটি মেয়র একেবারে কঠোর হাতে নির্দেশনা দিয়েছেন যে এর বাইরে যদি তারা আসলে কেউ বিক্রি করেন তাদেরকে একেবারে কঠোর হাতে দমন করা হবে, জেল জরিমানা সহ একেবারে বিভিন্নভাবে তাদেরকে হুঁশিয়ারি করা হয়েছে। ফলে আমরা দেখেছি যখন পাইকারি থেকে একেবারেই খুচরা বাজারগুলোতেই মানুষজন সেটি মানার চেষ্টা করছেন এবং যারা ভোক্তা রয়েছেন তারা এই ব্যাপারটাকে সাধুবাদ জানিয়েছেন, বলছেন পুরো রমজান মাস ব্যাপী যেন এই কঠোর হাতে যে দমন করার বিষয়টি সেটি যেন অব্যাহত থাকে এবং প্রতিদিন যেন বাজারগুলোতে মনিটরিং করা হয়, জেলা প্রশাসন এবং ভোক্তা অধিকারের টিম যেন সবসময় থাকে, মানুষজন যেমন একেবারে হাতের নাগালে পণ্যগুলো কিনতে পারেন এবং তেল ছাড়া অন্যান্য যে সমস্ত নিত্যপণ্যগুলো রয়েছে সেগুলোর বিষয়ে যেন বাড়তি নজরদারি আওতায় আনা হয়, ব্যবসায়ীদেরকে যেন একেবারেই কঠিন যে বার্তা সেটি যেন অব্যাহত থাকে। জি, ধন্যবাদ আপনাকে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন BSEC এর চেয়ারম্যান এবং 3 কমিশনারের পদত্যাগের দাবিতে কর্মবিরতি পালন করছেন কর্মকর্তা কর্মচারীরা। সংস্থার নির্বাহী পরিচালক সাইফুর রহমানকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর প্রতিবাদে বুধবার চেয়ারম্যান এবং কমিশনারদের পদত্যাগের দাবিতে 4 ঘন্টার বেশি সময় BSEC ভবন অবরুদ্ধ করে রাখেন কর্মকর্তা কর্মচারীরা। বেলা 3:30টার দিকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাহারায় চেয়ারম্যান ও অন্য কমিশনাররা ভবন ত্যাগ করে। আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর BSEC-তে নতুন কর্তৃপক্ষ যোগ দেয়, তখন সাইফুর রহমানকে OSD করা হয়েছিল। মঙ্গলবার তাকে অবসরে পাঠানো হয়। এদিকে ফটকের বাইরে অবস্থান নিয়েছে পুঁজিবাজারের বিনিয়োগকারীরা। একই দাবিতে চলছে বিক্ষোভ সমাবেশ। আমাদের মার্কেট অনেক নিচে পড়ে গেছে এবং সূচক কমে গেছে, অনেক বিনিয়োগকারী পুঁজি হারাইছে। প্রায় 7 মাস হয়ে গেছে, এখনো বাজার ভালো হয় নাই, যে প্রত্যেক দিন ইন্ডেক্স কমতেছে এবং শেয়ারের দামও কমতেছে। আমরা তার অবিলম্বে দ্রুত তার পদত্যাগ চাই। আমরা তো এই পর্যন্ত বিভিন্ন আপনার স্টেক হোল্ডারদের সাথে কথা বলেছি, সবাই একই কথা, ওনার অধীনে বাজার আস্থা পাচ্ছে না। পাকিস্তানের কাশিম বন্দর থেকে 26,250 টন চাল নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে পাকিস্তানি পতাকাবাহী জাহাজ MV সিভি। বুধবার বিকেলে বন্দরে পৌঁছলে CCT-1 জেটিতে ভেড়ানো হয় জাহাজটি। যাবতীয় কার্যক্রম শেষে জাহাজ থেকে চাল খালাস শুরু হয়েছে। সকালে কার্যক্রম পরিদর্শন করেছেন খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল হাসানাত হুমায়ুন কবির। তিনি জানিয়েছেন, পাকিস্তান থেকে G2G ভিত্তিতে 50,000 টন আতপ চাল আমদানির প্রথম চালানটি বন্দরে এসেছে। আগামী 10 মার্চ বাকি চালানগুলো বন্দরে পৌঁছানোর কথা রয়েছে। হ্যাঁ, আপনারা জানেন যে আমাদের সরবরাহ যত বেশি হবে আমাদের ক্রাইসিস তত কমবে। পাকিস্তানে ভালো চাল উৎপাদন হয়, ভালো একটা সোর্স চালের, এই জন্য আমরা বিকল্প সোর্স যত থাকে ক্রেতা হিসেবে আমাদের তত সুবিধা হয়।
28 বছর পর প্রথমবারের মতো হামাসের সাথে সরাসরি যোগাযোগ করেছে যুক্তরাষ্ট্র। বুধবার হোয়াইট হাউস জানিয়েছে এই চাঞ্চল্যকর খবর। একই দিনে হামাসকে শেষবারের মতো সতর্ক করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুঁশিয়ারি দিয়েছেন অবিলম্বে সব জিম্মিকে মুক্তি না দিলে নারকীয় পরিস্থিতি তৈরি হবে গাজায়। আবারও উপত্যকা থেকে সরে যেতে বলেছেন ফিলিস্তিনিরা। যুদ্ধবিরতি চুক্তির তোয়াক্কা না করে ট্রাম্পের এমন আলটিমেটামের নিন্দা জানিয়েছে হামাস। সন্ত্রাসী তকমা দেওয়ার পর কোনো সংগঠনের সাথে আলোচনা বা সম্পর্ক খাতা কলমে নীতিবিরুদ্ধ হিসেবে গণনা করে যুক্তরাষ্ট্র। সে কারণে 1997 সাল থেকেই হামাসের সাথে কখনো বৈঠক হয়নি ওয়াশিংটনের। গাজায় যুদ্ধবিরতি চুক্তিতে মধ্যস্থতা করলেও শুরুতে সরাসরি যোগাযোগ হয়নি তাদের। এবার হোয়াইট হাউস স্বীকার করেছে এত বছর পর সেই নীতি প্রশ্নে নমনীয় ট্রাম্প প্রশাসন। গাজা ইসরায়েলে ডোনাল্ড ট্রাম্পের জিম্মি বিষয়ক বিশেষ দূত অ্যাডাম বোয়েলার দোহায় গত কয়েক সপ্তাহ ধরে আলোচনা করেছেন হামাসের সাথে। সরাসরি দর কষাকষি করেছেন ফিলিস্তিনি সংগঠনের শীর্ষ নেতাদের সঙ্গে। মধ্যস্থতাকারী বিশেষ প্রতিনিধির যে কারোর সাথে কথা বলার অনুমতি রয়েছে। ইসরায়েলও এ বিষয়ে অবগত। মার্কিন জনগণের স্বার্থে পৃথিবীর যে কোনো প্রান্তে যে কারোর সাথে আলোচনা করতে হবে, আর সেটা প্রেসিডেন্ট প্রমাণ করেছেন। গাজায় যুদ্ধবিরতির প্রথম ধাপ শেষ হওয়ার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আলোচনা শুরু হয়নি পরের ধাপ নিয়ে। ইসরায়েল তো গড়িমসি করছেই, যুক্তরাষ্ট্রেরও যে তাতে পূর্ণ সায় আছে প্রমাণ মিলল আবারও। অবিলম্বে সব জিম্মিকে মুক্ত করে হামাস নেতাদের গাজা ত্যাগ করতে বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া পোস্টে হুঁশিয়ারি দেন তার কথা মতো না চললে নিরাপদ থাকবে না কোনো হামাস সদস্য, এবং এটাই তার শেষ সতর্কবার্তা। এই প্রক্রিয়া শেষ করতে যা যা প্রয়োজন ইসরায়েলকে দেয়া হবে বলেও জানান। এখানেই শেষ নয়, সুন্দর ভবিষ্যতের প্রলোভন দেখিয়ে গাজা ছাড়তে বলেন ফিলিস্তিনি জনগণকেও। জিম্মি মুক্তি নিয়ে বেশ কয়েকবারই হামাসকে হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। তবে ফিলিস্তিনি সংগঠনটির সাফ জবাব একমাত্র যুদ্ধবিরতি চুক্তির মধ্য দিয়েই মুক্তি পাবে বন্দীরা। ট্রাম্পের হুমকির নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে প্যালেস্টিনিয়ান মুজাহিদিন ব্রিগেড। ডরথি তস্ট্রিন, যমুনা নিউজ। ভুল করে এবার নিজ দেশের আবাসিক এলাকায় বোমা ফেলল দক্ষিণ কোরিয়ার বিমান বাহিনী। বৃহস্পতিবার উত্তর কোরিয়ায় সীমান্তবর্তী পোচেন এলাকায় এই ঘটনাটি ঘটে। সামরিক মহড়ার সময় একটি KF-16 ফাইটার জেট থেকে ফেলা হয় একে একে 8টি বোমা। এতে আবাসিক এলাকাটির বেশ কিছু স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। আহত হন অন্তত 7 জন। কর্তৃপক্ষ বলছে ভুলবশত ফেলা হয়েছে এসব বোমা। এমন আতঙ্কের সকাল বিরল পোচেনবাসীর জীবনে। হঠাৎই বিস্ফোরিত হতে থাকে একের পর এক বোমা। মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। এ সময় উড়ে যেতে দেখা যায় একটি ফাইটার জেটকে। উত্তর কোরিয়ার সীমান্তের কাছে হওয়ায় পোচেনবাসীর সংখ্যা, শত্রু বিমান থেকে ছোড়া হয়েছে বোমাগুলো। তবে কর্তৃপক্ষ জানায় শত্রু নয়, বরং দক্ষিণ কোরিয়ার যুদ্ধ বিমান থেকেই ভুলবশত ফেলা হয়েছে বোমাগুলো। এই ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি ঘরবাড়ি এবং একটি চার্চ। এতে আহত হয়েছেন বেশ কয়েকজন। দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা। বিবৃতিতে কর্তৃপক্ষ জানায় দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্র যৌথ মহড়া চলছিল। এ সময় একটি KF-16 বিমান থেকে ছোড়া হয় বোমাগুলো। বিস্ফোরিত বোমাগুলো MK-82 মডেলের। 500 পাউন্ডের এই বোমাগুলো মূলত ফাইটার জেটের সাথে সংযুক্ত থাকে। যুদ্ধবিমানটিতে বহন করা 8টি বোমার সবগুলোই রিলিজ হয়ে যায়। তবে এটি দুর্ঘটনাবশত যান্ত্রিক ত্রুটি নাকি উদ্দেশ্যপ্রণোদিত তা জানতে চলছে তদন্ত। KF-16 মূলত আলোচিত মার্কিন ফাইটার জেট F-16-এরই আরেকটি ভার্সন। কামান, বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র, রকেট এবং বোমা বাহনে সক্ষম এই ফাইটার জেট। দক্ষিণ কোরিয়ার বিমান বাহিনীতে 180টি KF-16 রয়েছে। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। এরই শেষে দুপুরের বাংলাদেশের প্রথম ঘন্টা থেকে আমি বিদায় নিচ্ছি। পরের ঘন্টার খবর নিয়ে ফিরবেন সহকর্মী মৌসুমী আহমেদ লোপা। সাথে থাকুন।